আসসালামু আলাইকুম। সামনে ঈদ। ঈদে বিভিন্ন মেহমান আসে, আর তখন আপনারা সহজ সহজ রেসিপি তৈরি করতে পছন্দ করেন। ঠিক সেই রকম আজকে 4টি সহজ ও পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ঈদ উপলক্ষে এই 4টি রেসিপি সকলের কাজে আসবে। যদি সামান্য পরিমাণও কাজে আসে, একটুখানি ভালো লাগে, তাহলে অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। আর প্রতিদিন আমার ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে যা হবে সবার আগে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে। আজ রান্না করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও। এই পোলাওটা রান্না করার পরে একেবারে ঝরঝরে থাকবে, আর পোলাওর কালারটা ধপধপে সাদা থাকবে, কালারটা নষ্ট হবে না, এবং পোলাওটা খেতে হবে অনেক বেশি মজা। মোট কথা পারফেক্ট পোলাও রান্না করার জন্য যতগুলো টিপস আছে সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে পানির সঠিক পরিমাপ। আশা করছি আমার আজকের এই পোলাও রান্নার রেসিপি সকলের ভালো লাগবে। চলুন দেখাচ্ছি। পোলাও রান্না করার জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট 250 গ্রামের কাপে 4.5 কাপ চাল। চালটা অবশ্যই মেপে নিতে হবে। মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো একটা বাটি অথবা গ্লাস দিয়ে চালটা মেপে নিতে হবে, এই জন্য কারণ পানির পরিমাপটা ঠিক করে দিতে হবে তাই। আচ্ছা দেখুন, আমি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে আজকের ধপধপে ঝরঝরে সাদা পোলাওটা রান্না করে দেখাবো। এবার এই চালগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি ডুবো ডুবো পানিতে। ডুবো ডুবো পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গেই চালগুলোকে ভালো করে কষলে নিতে হবে। খুব ভালো করে কষলাতে হবে। চাল কষলালে কিন্তু চালের গা থেকে সাদা পানি বের হবে, মানে চালের গায়ে এক্সট্রা যে ময়লাটা থাকবে সেটা সাদা সাদা। খেয়াল করুন পানির দিকে। খুব ভালো করে কষলে নিতে হবে। এই দেখুন, তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই রকম সাদা পানি যেন চাল ধোয়ার পরে চালে না থাকে, ঠিক সেভাবে। তো আমি বেশ কয়েকবার দেখুন একটা বোলের মধ্যে চালনিটা দিয়ে চালনির মধ্যে কষলে কষলে পানি বদলে বদলে চালগুলোকে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন চাল ধোয়ার পরে দেখুন পানিটা পরিষ্কার, আর ঘোলা পানি বা সাদা রঙের পানি নেই, কিন্তু পরিষ্কার। এর মানে হচ্ছে চালগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই অবস্থাতেই এই বলে এই চালগুলোকে আমি ঘড়ি ধরে পাক্কা 15 মিনিট ভিজিয়ে রাখবো। তো পাক্কা 15 মিনিট ভিজিয়ে রাখার পরে এই চালগুলোকে আমি আবারও একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব। পোলাও রান্না করার জন্য সবসময় চেষ্টা করবেন একটু বড় সাইজের হাঁড়ি নিতে, এতে করে পোলাও নাড়াচাড়া করতে সুবিধা হয়, পোলাও ভালো হয়। তা আমি দেখুন বড় সাইজের একটা কড়াইতে রান্না করব। এখানে নিয়ে নিছি মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল, নিয়ে নিছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। যখনই দেখবেন পেঁয়াজে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসছে, তখন তাড়াহুড়া করে পেঁয়াজটা তুলে ফেলতে হবে যাতে পোড়া না লাগে। তো আমি পেঁয়াজটা তুলে এক সাইডে রেখে দিছি। আর পেঁয়াজ তোলার সময় খেয়াল রাখবেন যাতে পাতিলে কোনো পেঁয়াজ না থাকে, তাহলে সেটা পুড়ে পোলাওর কালার নষ্ট হয়। এই তেলের মধ্যেই দিয়ে দিছি 4টি লং, 4টি এলাচ, 2 টুকরো দারচিনি ও বড় সাইজের একটি তেজপাতা ছিঁড়ে। এগুলোকে তেলের মধ্যে আমি 1 মিনিটের মতো ভেজে নিছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা চালগুলো একসাথে এখানে দিয়ে দিছি। এই চালের কিন্তু খুব ভালো করে পানি ঝরে গেছে। অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে তারপরে চাল ভাজতে হবে। আচ্ছা দেখুন, এবার আমি এই চালগুলোকে ভেজে নিচ্ছি। এরই ফাঁকে স্কিপ হয়ে গেছে, আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম।
এগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি, গলেনি, তো আমি ভেঙে দিছি। এগুলো গলার পরে 1 টেবিল চামচ করেই হবে। তো দেখুন অনবরত নাড়াচাড়া কিছুক্ষণ করার পরে আদা রসুনটা এখন কিন্তু গলে চালের সাথে মিশে গেছে। তারপর আমি খুব ভালো করে এগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিছি। নেওয়ার পরে চালের ভেজা ভেজা ভাবটা গিয়ে যখন দেখবেন যে চালটা ঝরঝরে হয়েছে ভাজা ভাজা, ঠিক তখনই পানি দিয়ে দিতে হবে। তো আমি চালটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিছি 4.5 কাপ চালের জন্য 9 কাপ ফুটন্ত গরম পানি। পুরো 9 কাপ ফুটন্ত গরম পানি দিতে হবে। দিয়ে দিছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর গুঁড়ো দুধটাকে পানি ও চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিছি। দিয়ে দিচ্ছি লবণ। আমি যতটা চাল নিছি এই চালের জন্য 2 বারে মোট আমি পুরো 1 চা চামচ লবণ দিছি। 1 চা চামচ লবণে পারফেক্ট পরিমাপ। তারপর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে বাড়িয়ে দিছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার একেবারে হাই হিটে আমি ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট রান্না করেছি। এই 5 মিনিটের মধ্যে অনেকটা পানি টেনে গেছে। এই দেখুন মাখা মাখা পানি আছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 12টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর নিচ থেকে সামান্য একটু একটু ভেঙে দিবেন, তাহলে কাঁচামরিচের সুন্দর ঘ্রাণটা পোলাওতে ছড়াবে। কাঁচামরিচগুলো দিয়েও আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। তারপর আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিট রান্না করার পরে দেখুন সম্পূর্ণ পানিটা টেনে গেছে। এখন পোলাওটা দেখলে মনে হচ্ছে যে একটু ভেজা ভেজা, কিন্তু কোনো পানি নেই। তো এবার আবার উল্টে পাল্টে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো দমে রেখেছি চুলার লো আঁচে। চুলার লো আছে 2-3 মিনিট দমে রাখার পরে এখন আর পোলাওতে কোনো ভেজা ভেজা ভাবও নেই, একেবারে ঝরঝরে। দেখুন আমি যেভাবে রান্না করতেছি সেভাবে করবেন, দেখবেন পোলাও একটার সাথে একটা লাগবে না, একেবারে ঝরঝরে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ গলানো ঘি। ঘির কৌটা গরম পানিতে দিলে এরকম গলে যাবে। গলানো ঘিটা দিবেন, তাহলে ভালো করে পোলাও চালের সাথে মিশবে। আর অতিরিক্ত ঘি দিলে সমস্যা নেই, কিন্তু দেওয়ার দরকার নেই। 2 চা চামচ পরিমাণ দিলেই একেবারে পারফেক্ট। তারপরে দিয়ে দিছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা। এবার খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এই দেখুন আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পোলাওর কালার কিন্তু বদলাচ্ছে না, কালচে হচ্ছে না। যারা পোলাও রান্না করতে গিয়ে পোলাওর কালারটা কালচে হয়ে যায়, বদলে যায়, তাদের এই পেঁয়াজের বেরেস্তাটা বেশি ভাজা হয়ে যায়, তার জন্য। আচ্ছা, পেঁয়াজের বেরেস্তা ভাজার পরে এবার আমি এখানে কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিছি। এতে করে এই পোলাও থেকে খুব সুন্দর শাহি শাহি ঘ্রাণ আসবে। আর যদি আপনার কাছে কেওড়া জল না থাকে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা শুধু একটা বাড়তি ঘ্রাণের জন্য দিছি। এটা দিতে হবে সেরকম কোনো কথা নেই, বাসায় ছিল তাই দিছি। তারপর কেওড়া জলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিছি। এই দেখুন মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে চুলার একেবারে লো আছে আমি ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট রেখে দিছি। রাখার পরে সব কিছু মিলেমিশে একাকার হয়ে পোলাওটা এত সুন্দর ঘ্রাণ বের হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিছি। তারপর পরিবেশন করে দেখাচ্ছি। এই প্লেটে দেখুন কতটা ঝরঝরে। আমি যে প্লেটে নিচ্ছি একেবারে গরম, কিন্তু এখনও পোলাওগুলো চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি।
এটা ঠান্ডা হলে দেখেন কি অবস্থা হবে, গরম গরম অবস্থাতেই এত ঝরঝরে। আর পোলাওর কালারটাও একটু বদলায়নি, ধপধপে আছে, দেখুন খুব সুন্দর কালার হয়েছে। কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা আমি যে পোলাও রান্না করেছি হাঁড়ির নিচে কোনো তাওয়া ব্যবহার করতে হয়নি। আমি যেভাবে রান্না করেছি যা যা বলেছি সেভাবে করবেন। হাঁড়ির নিচে এক্সট্রা কোনো পাতিল বা তাওয়া দিতে হবে না। এই পোলাও পাতিলের গায়ে লাগবে না, ঝরঝরে হবে এবং আপনি পারফেক্টভাবে রান্না করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলে যাবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শুরু করছি আজকের রেসিপি। আজ দেখাবো বাসায় জর্দা মিক্স তৈরি করে, সেই জর্দা মিক্স দিয়ে শাহি জর্দা পোলাও। খুব সহজ রেসিপিতে এই শাহি জর্দা পোলাওটা রান্না করে দেখাবো। নতুনরা বেসেলার সহ যাদের জর্দা পোলাও বানাতে গিয়ে সাকসেস হয় না, প্রত্যেকে পারবেন। চলুন দেখাচ্ছি। প্রথমে আমি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1 কাপ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিছি। এখানে চাইলে আপনারা বাসমতি চালটাও নিতে পারবেন। নিয়ে নিছি 2টো তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো দারচিনি। নিয়ে নিছি 4টি লং ও 4টি এলাচ। এলাচগুলো যাতে ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ফাটল থাকলে রান্না করার পরে এলাচের বিচিগুলো বেছে ফেলা যায় না, তারপর খাবারের সময় দাঁতের নিচে পড়লে খুবই বিরক্তিকর হয় ব্যাপারটা। নিয়ে নিছি 1/4 চা চামচ জর্দার রং। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিছি। এই মেশানোর সাথে সাথেই জর্দা পোলাও রান্না করার জন্য চালের যে মিক্সটা সেটা হয়ে গেছে। এবার এটা আপনারা কাচের বয়ম ভরে যতদিন খুশি ততদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন রান্না করবেন নামিয়ে রান্না করে নেবেন। তো আমি তো আজকে এটা সংরক্ষণ করব না, তাই এক সাইডে রেখে দিচ্ছি। একটু পরে রান্না করে দেখাবো, দেখতে থাকুন। যে কাপ মেপে চাল নিছি ঠিক সেই কাপ মেপে 1 কাপ চিনি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি কিছু কিচমিচ ও কিছু বাদাম কুচি। কিশমিশটা শুকনো হতে হবে যদি আপনি সংরক্ষণ করতে চান। বাদাম কুচিটাও শুকনো হতে হবে, এগুলোকে ভেজানো যাবে না। ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে বাদামটা কুচি করে নেবেন। আর কিশমিশটাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো বাদাম কিশমিশ চিনির সাথে মিশিয়ে ফেলছি, সেই সাথে সাথে হয়ে গেল জর্দা মিক্সের জন্য এই মিষ্টিটা রেডি। এবার যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে কাচের বয়মে ভরে যতদিন খুশি ততদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন রান্না করবেন নামিয়ে রান্না করবেন। তো আমি তো এটা আজকে সংরক্ষণ করব না, রান্না করব, তাই এই পর্যায়ে এখানে দিয়ে দিছি 1/4 চা চামচ কেওড়া জল। আপনারা যদি সংরক্ষণ করে রাখেন যখন রান্না করার জন্য নামাবেন এখানে 1/4 চা চামচ কেওড়া জল মিশিয়ে নেবেন। তা আমি এক্ষুনি রান্না করে দেখাবো তাই মিশিয়ে নিচ্ছি। তো বাসায় তৈরি জর্দা মিক্স রেডি। এবার রান্না করে দেখাচ্ছি, চলুন। এই হাঁড়িতে প্রথমে আমি চালটা সেদ্ধ করব, তাই যে কাপ মেপে চাল নিছি সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 6 কাপ পানি। আবারও বলছি 1 কাপ চাল সেদ্ধ করতে বরাবর 6 কাপ পানি নিতে হবে। এবার আগে থেকে যে চালটা মিক্স করে রেখেছি এখানে পুরোটা ঢেলে নিচ্ছি। তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিছি, দিয়ে এই চাল পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আলতো হাতে নাড়াচাড়া করে
চালটাকে সেদ্ধ করে নেব। অনবরত নাড়তে হবে না, কিছুক্ষণ পর পর দু একটা নাড়া দিতে হবে। এভাবেই চুলার মিডিয়াম আঁচে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর চেক করে দেখতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা কতটা সেদ্ধ করবেন সেটা জেনে নিন। চালটা সেদ্ধ করতে হবে, মনে করেন 10% সেদ্ধ করলে এই চালটা পুরোপুরি সেদ্ধ হবে। তা আপনি পুরোটা করবেন না, 8% সেদ্ধ করবেন, আর বাকি 2% করবেন না। ঠিক এই রকম একটা সেদ্ধ চাল হাত দিয়ে টিপ দিয়ে দেখবেন, যখন দেখবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়েছে, কিন্তু এটা চাপ দেওয়ার সাথে সাথে গলে যায়নি, একটু শক্ত মনে হয়েছে, ঠিক এই পর্যায়ে নামিয়ে পানি ছেঁকে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে পানি ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনিতে নিয়ে পানি ছেঁকে নেবেন। এবার ঢেলে নিচ্ছি একটা প্লেটে, বড় সাইজের একটা প্লেটে ঢেলে নিতে হবে। তারপর এগুলোকে ছড়িয়ে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবার যেটা করতে হবে, এই চালের থেকে যে মশলাগুলো আগে থেকে দিছি সেগুলো সবগুলো বেছে ফেলে দিতে হবে। আর মশলাগুলো দেওয়ার সময় বড় বড় সাইজের দিবেন লংটা, এলাচটা, তাহলে এভাবে বেছে ফেলতে সুবিধা হবে। মশলা যদি থেকে যায় একটিও, আর সেটা যার দাঁতের তলেই পড়বে, তার কিন্তু এই সুস্বাদু খাবারটা খেতে গিয়ে বিরক্ত চলে আসবে। তাই অবশ্যই মনে করে এই পর্যায়ে মশলাগুলো বেছে ফেলে দিবেন। মশলাগুলো বেছে নেওয়ার পরে আবারও চালগুলোকে আমি একটু নাড়াচাড়া করে আরও ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার এই চালগুলো আমি ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন সবগুলো মশলা বেছে ফেলেছি, এগুলো ফেলে দিচ্ছি। চালগুলো ফ্যানের নিচে রেখে দিলাম, ঠান্ডা হোক। এদিকে রান্নার জন্য বাকি প্রিপারেশন নিচ্ছি। এই দেখুন নিয়ে নিচ্ছি আড়ঙের ঘি। এখান থেকে আমি 1 চায়ের চামচ ঘি নিয়ে নিচ্ছি। এখনও কিন্তু চুলার জ্বালাইনি, পাতিলে শুধু ঘিটাই নিলাম। নিয়ে নিচ্ছি যে কাপ মেপে চাল নিচ্ছি সেই কাপ মেপে পুরো 1 কাপ পানি। আর নিয়ে নিচ্ছি আগে থেকে যে চিনিটা মিক্স করে রেখেছি পুরোটা। তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করে চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে চিনিটা গলা পর্যন্ত, ভালো করে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। এই পর্যায়ে আমি আরও একটা জিনিস দিছি যেটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা অন করতে ভুলে গেছি। এখানে দিয়ে দিছি আমি 1 টেবিল চামচ লেবুর রস। অবশ্যই এখানে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ লেবুর রস দিতে পারবেন। লেবুর রসটা অবশ্যই দেবেন। আর কেউ যদি লেবুর রস দিতে না চান, সেই ক্ষেত্রে একটা মালটার রস দিয়ে দিবেন, তাহলেও হবে। আচ্ছা, চিনির পানিটা যখন ভালো করে বলক চলে আসছে, সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন কিছুক্ষণ চুলার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্না করার পরে অনেকটা পানি টেনে গেছে। এবার কিন্তু গায়ে গায়ে মাখা মাখা পানি আছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দেব চুলার লো আছে। তো আমি আরও 5 মিনিটের মতো চুলার লো আছে রেখেছি। এরই মধ্যে সম্পূর্ণ পানিটা টেনে গিয়ে একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ ঘি। ঘিটা এই পর্যায়ে দিবেন, তাহলে এই জর্দা পোলাওটা
ঝরঝরে হবে। বাকি জিনিসগুলো দিলে সেটা আর মিশে আঠালো হবে না, একেবারে ঝরঝরে থাকবে। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা লোতে আছে, আর লোতে থাকা অবস্থাতেই কিন্তু আমি সব কিছু মেশাচ্ছি। তো দেখুন চুলার আঁচটা লোতে রেখে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাড়াচাড়া করতে হবে কিন্তু আলতো হাতে, তাড়াহুড়া করা যাবে না। ঘিটা মেশানোর পরে দিয়ে দিছি কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম, দিয়ে দিছি কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। এই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা দিলাম, আপনারা চাইলে মাওয়াও দিতে পারবেন। তো মাওয়াটা দিলে সঙ্গে সঙ্গে ঝরঝরে থাকে, আর গুঁড়ো দুধটা দিলে মেশানোর পরে একটু আঠালো মনে হবে। তো খুব ভালো করে মেশানোর দরকার নেই, আলতো হাতে কয়েকটা নাড়া দিয়ে মিশিয়ে নেবেন। ঠিক এই রকম এটা যখন কিছুটা তাপ কমবে চুলা থেকে নামানোর পরে একেবারে ঝরঝরে হয়ে যাবে। এখন তো চুলার উপরে গরম গরম অবস্থা একটু আঠালো মনে হবে। তো মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই চুলার আঁচ নিভিয়ে দিছি। এবার আমি গরম গরমে পরিবেশন করছি। দেখুন গরম গরম অবস্থাতে অনেক ঝরঝরে, এটা যখন কিছুটা তাপ কমবে পুরো ঝরঝরে হয়ে যাবে। তো পরিবেশন করছি কিছু সুইট বেবি মিষ্টি দিয়ে, আর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কিছু পেস্তা বাদাম কুচি, উপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে। বাস এভাবেই হয়ে গেল শাহি জর্দা পোলাও। আশা করছি আজকের এই জর্দা পোলাওটা সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আর কষ্ট করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ রান্না করে দেখাবো সিক্রেট মশলা দিয়ে গরুর মাংস। এভাবে গরুর মাংস রান্না করলে বড় বড় রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ হবে, বিয়ে বাড়ির চেয়েও বেশি স্বাদ হবে। এভাবে গরুর মাংস রান্না করলে আর কোনো প্রশ্নই থাকবে না, এতটাই ভালো হবে এই রান্নাটি। আর রান্নার মশলা নিয়ম একদম সহজ, যে কেউ এভাবে রান্না করতে পারবেন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। প্রথমে গরুর মাংস রান্না করার জন্য মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা ছোট ছোট টুকরো করে ছিঁড়ে, নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি ছোট ছোট টুকরো করে ভেঙে, নিয়ে নিচ্ছি 6টি এলাচ, নিয়ে নিচ্ছি এখানে 8টি লং। বড় সাইজের লং হলে 6টে নিলেই চলবে, এখানে ছোট সাইজের লংগুলো। নিয়ে নিচ্ছি 20টি কালো গোলমরিচ। তারপর চুলার আঁচ লো করে দিয়ে এগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া মানে এগুলো মুচমুচে করব, পোড়া যেন না লাগে এই। আর চুলার আঁচটা একদম লো রাখতে হবে। তো একদম লো রেখে অনবরত নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখুন এরই মধ্যে দারুচিনি তেজপাতাটা একেবারে মুচমুচে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের সাথে মৌরি থাকে, কালো জিরা থাকে, মানে যা যা থাকে সব কিছু মিলেই সুন্দর একটা গ্রান হবে। আর এটা অতিরিক্ত নেবেন না, আমি হাফ কেজি মাংস রান্না করে দেখাবো, তার জন্য মশলাটা করছি। তো এখানে 1/4 চা চামচ পাঁচফোড়নই যথেষ্ট। তারপর আবারও চুলার লো আছে, একটু সময় নিয়ে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজার পরে এগুলোতে দেখবেন হালকা একটু ভাজা গ্রানও বের হবে, সেই সাথে সব কিছু মুচমুচে হবে। এবার এই মশলাগুলো প্রথমে ঠান্ডা করে নিচ্ছি এবং তারপরে পাটায় পিষে গুঁড়ো করে নিচ্ছি। আপনি চাইলে প্রথমে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, ব্লেন্ডারের মশলা গুঁড়ো করে সেই জগ দিয়ে। আচ্ছা, মশলাটা গুঁড়ো করে এক সাইডে রেখেছি। দেখুন আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি গরুর সিনার মাংস।
এই মাংস 1 ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখে তারপর কয়েকবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ছেঁকে এক সাইডে রেখে দিলাম। এবার এই হাঁড়িতে নিয়ে নিছি 1/2 কাপ সয়াবিন তেল, মেজারমেন্টের 1/2 কাপ নিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রামের মতো বা 200 গ্রামের চেয়ে সামান্য কমও হতে পারে, মেপে নিয়ে আন্দাজ করে নিছি পেঁয়াজ কুচি। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি ধাপে ধাপে সেভাবে দিবেন। আল্লাহর রহমতে আপনার হাতের খাবারটা যে খাবে সে যতদিন বাঁচবে প্রশংসা করতেই থাকবে। আচ্ছা দেখুন, এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ। চায় চামচটা কিন্তু ছোট, আমার চামচটা খেয়াল করবেন, সেই চামচে মেপে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার যে মশলাটা রেডি করে রেখেছি এখান থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে এই মশলাটার সাথে আমি রাঁধুনি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ মিশিয়েছি। অবশ্যই সেটা মিশাবেন রাঁধুনি গরম মশলার গুঁড়োর সাথে। জয়ত্রী, জয়ফল, পোস্তদানা এরকম বিভিন্ন জিনিস থাকে, যার কারণে কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। তাই ওই গরম মশলাটাও এই গরম মশলার সাথে মেশাবেন। আমি 1/2 চা চামচ মিশিয়েছি। আচ্ছা দেখুন, এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি, যাতে করে মশলাটা কষাতে গিয়ে না পড়ে। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিছি। নেওয়ার পরে এবার মাংসটা দিয়ে দিছি। এখানে আমি সিনার মাংসটা নিছি, তো আপনারা চাইলে রানের মাংস বা গরুর যে কোনো মাংস নিতে পারেন, একই পদ্ধতিতে রান্না করতে পারেন। আচ্ছা যাক, এবার আমি এই মশলার সাথে এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একেবারে চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে হালকা একটু পানি বের হয়েছে, সিনার মাংস থেকে বেশি একটা পানি বের হয় না কষানোর সময়। আচ্ছা যাক, সেই পানিটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি, মানে সেই পানিটা গিয়ে মশলাটা তেল মশলার উপরে মাংসটা কষা কষা হওয়া পর্যন্ত কষিয়ে নিছি। নেওয়ার পরে এবার পানি দিয়ে দিছি। এই দেখুন, পানি দিয়ে দিচ্ছি আমি গ্লাসে করে 4 গ্লাস পানি দিলাম। আরও 1 গ্লাস দিয়ে দিলাম, মোট 5 গ্লাস পানি দিলাম। মোট কথা এই দেখুন, এতটুকু পানি দিতে হবে যতটুকু পানিতে মাংস খুব ভালো করে সেদ্ধ হয়। আর যদি আপনার পাতিল ভালো থাকে, এইরকম ঢাকনা ভালো থাকে, ভিতরের তাপ বাইরে না যায়, তাহলে এইসব পাতিলে কিন্তু তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায়, বেশি পানি দেওয়া লাগে না। আচ্ছা যাক, তারপর পানিটা দেওয়ার পরে পানির সাথে মাংস মিশিয়ে ঢাকনা দিয়ে প্রথম 5 মিনিট চুলার হাই হিটে রান্না করেছি। এবার যেটা করব, 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আঁচে আমি এই মাংসটা একেবারে এইরকম মাখা মাখা জ্বলে আসা পর্যন্ত রান্না করে নিছি। আর এরই মধ্যে হাড় মাংস সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হাড় মানে যেগুলো খাওয়া যায়, সিনার মাংসতে কিন্তু কুডুর কুডুর হাড় থাকে, যেটা খেতে খুব মজা, সেই হাড়গুলোর কথা বলছি। আচ্ছা দেখুন, এবার যেটা করছি, আগে থেকে যে মশলাটা রেডি করে অর্ধেকটা মশলা দিছিলাম, আর এখন বাকি অর্ধেকটা মশলা দিয়ে দিছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো মিডিয়াম আঁচে আরও 5 মিনিটের মতো রান্না করে নিছি। এর মধ্যে দেখুন ঝোলটা আরও টেনে গেছে, একেবারে মাখা মাখা, প্রায় ভুনা ভুনার মতো। এই পর্যায়ে চুলার আঁচটা নিভিয়ে দিছি, রান্নাটা শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মাংস যেমন গ্রান তেমন কালার তেমন টেস্ট। এভাবে যদি আপনি মাংস রান্না করেন, আপনার মাংসটাও এই রকমই হবে। বন্ধুরা, এভাবে মাংস রান্না করে দেখতে পারেন। একদিন রান্না করলে তো আর কোনো অসুবিধা নেই, একদিন রান্না করে দেখলে আপনি বুঝতে পারবেন যে নামি দামি মশলা দিয়ে মাংস রান্না করার চেয়েও ঘরোয়া
এই সিক্রেট মশলা দিয়ে মাংস রান্না করলে অনেক বেশি মজা হয়। সেই সাথে মাংসর কালারটাও সুন্দর হবে। সহজভাবে মাংস রান্না করতে পারবেন, সেদ্ধ হবে মাংস ভালোভাবে। যাকে খাওয়াবেন সে যতদিন বেঁচে থাকবে আপনার প্রশংসা করবে, আর আপনি নিজে খেলেও চমকে যাবেন, এত মজা হবে এই মাংস রান্নাটা। আলহামদুলিল্লাহ। আজ দেখাবো ঘরোয়া মশলা দিয়ে বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট বানিয়ে। চিকেন রোস্ট শুনলেই আমাদের সকলের খেতে মন চায়, কারো কারো জিভে জল চলে আসে। যখনই মনে হয় রান্না করা খুবই ঝামেলা, ঠিক তখনই খাওয়ার রুচিটাই চলে যায়। এতটা কঠিন মনে করে অনেকে চিকেন রোস্ট বানানো। বন্ধুরা, আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে সহজ করে আপনাদেরকে চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চিকেন রোস্টের জন্য চিকেনটা যেভাবে নেয় আমি সেভাবে নিই। আমি আজকে রেগুলার সাইজ করে এখানে নিয়ে নিছি 60 টুকরো মুরগির মাংস। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। ব্রয়লার মুরগির মাংস 1 ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি। তারপর পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো এই মাংসের মধ্যে এখন 1/2 চা চামচ লবণ দিয়ে দিছি। দিয়ে লবণটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে করে প্রত্যেকটা টুকরোর মধ্যে ভালো করে লবণটা লাগে। এভাবে মেখে নেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিকেন রোস্ট রান্না করার জন্য ঘরোয়া মশলা রেডি করে নিচ্ছি। দেখুন, নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা। 1/2 কাপ পেঁয়াজ কুচি বাটার পরে এতটুকু হয়। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। মাংস যতটুকু সেভাবে মশলাটা নিতে হবে। আচ্ছা, নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ হবে, এখানে তো জমাট বেঁধে আছে, বাদাম বাটা। নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ টক দই। নিয়ে নিচ্ছি 2 চায়ের চামচ টমেটো সস, বা টেবিল চামচ 1 টেবিল চামচ নিলেও হবে। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ। নিয়ে নিচ্ছি 1.5 চায়ের চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনি যেরকম খেতে চান চিকেনের সেভাবে ব্যবহার করতে পারবেন। আমার মরিচের গুঁড়াটায় ঝাল কম, আমি 1.5 চায়ের চামচ নিলাম। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া। তাওয়ায় জিরা ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিছি। নিয়ে নিচ্ছি 1/2 চায়ের চামচ গরম মশলার গুঁড়া। রাঁধুনির যে প্যাকেটের গরম মশলার গুঁড়াটা পাওয়া যায় সেটা নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচের মতো লেবুর রস। ছোট লেবুর 2 টুকরো লেবু থেকে আমি রস নিয়ে নিচ্ছি। মোট কথা আপনারা চায়ের চামচে মেপে 1 চায়ের চামচ নেবেন যদি এই পরিমাণ মুরগি হয়, আর বেশি মুরগি হলে সেভাবে বাড়িয়ে নেবেন। যদি আপনি দোকানের কেনা দই ব্যবহার করেন সে টক দই কিন্তু অনেক টক থাকে, সেক্ষেত্রে লেবুর রস দেওয়া লাগবে না। বা আপনি চেক করে দিবেন দইটা কেমন টক, টক বুঝে একটু লেবুর রস দিলে দিবেন। আমার টক দইটা বাসায় তৈরি ছিল, কোনো টক নেই, তাই আমি এখানে 1 চায়ের চামচ লেবুর রস ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি। মোট কথা মশলা এভাবে মেখে নিতে যতটুকু পানি লাগে ততটুকু দিতে হবে। তারপর খুব ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন, আগে থেকে যে লবণ মেখে মুরগির মাংস রেখেছি সেটা এখন রোস্ট করার জন্য রেডি। এই দেখুন, মুরগির মাংসের কালারটাই বদলে যায় লবণ মেখে রাখলে। এবার চলুন রোস্ট রান্না করে দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। যারা সরিষার তেল খেতে পছন্দ করেন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিছি।
আমি আড়ঙের ঘিটা খাই, সেখান থেকে দিয়ে দিচ্ছি এই তেলের সাথে আমি 1 চা চামচ ঘি। তেলের সাথে 1 চা চামচ ঘি দিলে এই তেলে যত কিছু ভাজবো মনে হবে যে ঘি দিয়ে ভাজা হয়েছে। আচ্ছা দেখুন, ঘিটা গলে তেলটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার আগে হাত দিয়ে ভালোভাবে এভাবে কষলে দিবেন, তাহলে পেঁয়াজটা পাডে পাডে খোলে, মানে আমরা কাটার পরও তো পেঁয়াজ মিশে থাকে, তো এভাবে ঝুরঝুরে হবে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে ধীরে ধীরে দেখবেন খুব সুন্দর কালার আসতে শুরু করবে। যখনই দেখবেন আপনি সবগুলো পেঁয়াজে গোল্ডেন খুব সুন্দর কালার চলে আসছে, তখন চুলার আঁচটা সাথে সাথে লো করে দিবেন। চুলার আঁচ লো করে দিয়ে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজের বেরেস্তাটা তেল থেকে তুলে ফেলতে হবে, না হলে বেরেস্তাটার কালার বেশি গাঢ় হয়ে যাবে বা কালচে হয়ে যাবে, সেই ক্ষেত্রে রোস্টে ব্যবহার করলে টেস্টটা কম লাগবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। তো দেখুন, এইরকম একটা ছাঁকনি দিয়ে তেল থেকে পেঁয়াজ তুলে নেবেন, তাহলে পেঁয়াজের গুঁড়ো গাড়াও তেলে পড়ে থাকবে না, পুরোটা উঠে যাবে। এই যে পেঁয়াজ যদি 2-1 টুকরা থেকে যায় সেটা পুড়ে পরে কিন্তু তিতো লাগে বা টেস্টের স্বাদটা কমে যায় আর কি। আচ্ছা দেখুন, এবার এই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো যে সাইডে মাংস, এই দেখুন সেই সাইডটা একটু বেশি ভাজতে হবে আর অপর সাইডটা একটু কম ভাজতে হবে, বা আপনি পরিবেশন করলে যে সাইডটা উপরে রাখবেন সেই সাইডটা একটু বেশি ভাজবেন। রোস্টের জন্য এই চিকেন বেশি ভাজা লাগে না, হালকা ভাজলেই চলে। তো হালকা ভাজার মধ্যেই দুটো সাইড থাকে, একটা সাইড একটু বেশি ভাজবেন আর একটা সাইড একেবারেই হালকাভাবে ভাজবেন। আশা করছি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। কেউ বুঝতে অসুবিধা হলে কোনো সমস্যা নেই, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই উত্তর পাবেন। তো দেখুন, চুলার আঁচটা বাড়িয়ে রেখেই আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন, একটা সাইড কিছুটা হয়ে গেলে আরেকটা সাইড এভাবে আমি ভেজে নিচ্ছি। এই উপর সাইডটা একটু বেশি ভেজেছি, খেয়াল করুন, মানে একটা সাইড একটু বেশি ভাজতে হবে, একটা সাইড একটু কম ভাজতে হবে, এভাবে একদম সহজ হিসাব। এবার চিকেনগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, আপনারা আলাদা তেলের হাঁড়িতে চিকেন ভেজে তুলবেন, তো আমি এই হাঁড়িতে রান্না করব, এই হাঁড়িতেই ভেজে ফেলেছি। দেখুন, এই হাঁড়িতে ভাজলে চিকেনের এই যে তেল মাংস মনে হয় যে তেলের সাথে লেগে থেকে, রান্না করতে গেলে বিরক্ত লাগে আর কি। আচ্ছা, পেঁয়াজ দিলে এগুলো উঠে যাবে। দেখুন, আপনাদের সহজের জন্য বলে দিছি যে আলাদা তেলের পাতিলে চিকেনটা ভেজে নেবেন। আচ্ছা, এখানে রান্না করব। এখন এখানে আমি দিয়ে দিছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিছি 4টি লং, 4টি এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। তারপর পেঁয়াজ ও এই মশলাগুলোকে এখানে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজে যখন একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ চলে আসছে, কাঁচা গন্ধ গিয়ে, সে পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মশলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে দেখবেন একসময় মশলাটা তেল ছেড়ে গেছে, তখন আমরা ভাবি যে মশলাটা মনে হয় কষানো শেষ, কিন্তু না, তেল ছেড়ে দিলেও তারপরও আরও কিছুক্ষণ মশলাটা কষাবেন। আচ্ছা, আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি সেখান থেকে অর্ধেকটা ভালো করে হাত দিয়ে ডলে গুঁড়ো করে এই মশলার সাথে দিয়ে দিছি। দিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, মশলা কষানোর টাইমে চুলার আঁচটা রাখবেন মিডিয়ামে, আর চুলার কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করে কষাবেন। মশলাটা কষানো ভালো হলেই আপনার রোস্ট ভালো হবে। মশলা যেন পাতিলে লেগে না যায়, পোড়া গন্ধ না বের হয়, সেদিকে অবশ্যই মন দিতে হবে।
আচ্ছা, খুব ভালো করে মশলাটা কষানোর পরে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি এই মশলার মধ্যে চিকেনটাকে কষিয়ে নেব। এই কষানোর সময়ও আপনি চুলার কাছে দাঁড়িয়ে থেকে খুব ঘন ঘন নাড়াচাড়া করে কষাতে হবে, কারণ তেলের উপরেই কিন্তু মশলা এবং চিকেনটা আছে, এখানে এক্সট্রা কোনো পানি নেই, যার কারণে পাতিলের তলায় লেগে যাবে। তাই চুলার কাছে দাঁড়িয়ে থেকে খুব ঘন ঘন নাড়াচাড়া করে কষাতে হবে। আচ্ছা, খুব ঘন ঘন নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিছি। এবার দিয়ে দিছি পানি, নর্মাল কলের পানিটাই দিছি। যে বাটিতে মশলা ছিল সে বাটি ধুয়ে পানিটা দিছি, তাই পানির কালারটা একটু অন্যরকম। আপনারা আবার ভাববেন না যে কি পানি দিল আপু, এটা নর্মাল কলের পানি দিছি। আজকে আমি চিকেনটা করছি ব্রয়লার মুরগির মাংস দিয়ে। ব্রয়লার মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই পানিটা এভাবে দিলাম। দেখুন, এই যে মাংসটা ডুবো ডুবোর মতো করে, এর চেয়ে বেশি পানি লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার হাইটে বলক এনেছি এবং তারপর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করে নিচ্ছি এরকম মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত। চুলার মিডিয়াম আঁচে রেখে মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এরই মাঝে আমি 2-3 বার ঢাকনা সরিয়ে চিকেনগুলোকে উল্টে দিয়েছি, মানে এপিট ওপিট করে দিয়েছি। যেহেতু হাঁড়ি ভরা পানি দিনে, অনেক ঝোল দিনে, তাই একটু উল্টে দিতে হবে যাতে করে সব সাইড ভালোভাবে সেদ্ধ হয়, তেল মশলা ভালোভাবে ঢোকে। আচ্ছা, এইরকম মাখা মাখা ঝোল হওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানির গ্লাসে 1 গ্লাস দুধ। এই দুধটা হচ্ছে আমি নর্মাল পানির সাথেই গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি, একটু ঘন করে দুধটা বানিয়ে নিছি। চিকেন রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, গুঁড়ো দুধ মিশিয়ে দিলে এই চিকেন রোস্টটা খেতেও ভালো লাগে। আবার রোস্টে যে দেখুন দুধটা দেওয়ার পরে ছানা কাটেনি। আর যদি আপনি গরুর দুধ দিতেন তাহলে এখন দেওয়ার সাথে সাথে ছানা কেটে যেত, কারণ এখানে লেবুর রস ব্যবহার করেছি বা টক দই ব্যবহার করেছি, তার জন্য। দুধটা দেওয়ার পরে দিয়ে দিছি আমি 1 চা চামচ চিনি, দিয়ে দিছি আগের বাকি অর্ধেকটা বেরেস্তা ছিল পেঁয়াজের, সেটা হাত দিয়ে কষলে গুঁড়ো করে দিয়ে দিছি। 10টির মতো কাঁচামরিচ, কাঁচামরিচগুলোর নিচ থেকে একটু ভেঙে দিছি। আর দিয়ে দিছি আরও 1 চা চামচ ঘি। মোট আমি এইটুকু চিকেনের মধ্যে 2 চা চামচ ঘি ব্যবহার করেছি। প্রথমে পেঁয়াজ ভাজার সময় 1 চা চামচ, আর রান্নার শেষে 1 চা চামচ, 2 চা চামচ। আচ্ছা, সব কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল। এই দেখুন 1/4 চা চামচের চেয়েও কম কয়েক ফোঁটা কেওড়া জল দিলাম। যদি আপনার বাসায় থাকে এখানে কয়েক ফোঁটা গোলাপ জলও দিতে পারেন। কেওড়া জলটা দিলে চিকেন থেকে শাহি সেই ঘ্রাণ আসবে। হোটেল, রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির চেয়ে অনেক বেশি স্বাদ হবে আজকের এই চিকেনটা। আচ্ছা, দেখুন, তারপর সব কিছু একসাথে মিশিয়ে যেটা করতে হবে, লবণ চেক করতে হবে লবণটা ঠিক হয়েছে কিনা। লবণটা ঠিক না হলেই বেস্বাদ। তো লবণটা ঠিক হয়েছিল। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে এই দেখুন এরকম মাখা মাখা জ্বলে আসা পর্যন্ত রান্না করে নিছি। নেওয়ার পরে এবার ঢাকনাটা সরিয়ে সব কিছু মিলিয়ে নিছি। এইরকম ঝোল থাকতেই চুলাটা নিভিয়ে দিলাম, কারণ এটার যখন তাপ কমবে আরও বেশি ঘন হয়ে যাবে। চুলা নিভিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিছি। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিছি। এই দেখুন কিছুটা তাপ কমেছে, কিন্তু এখনও পুরাই গরম। তো সময় কম, ঠান্ডা করা আর সময় নেই, ভিডিওটা ছাড়তে হবে। আমি এই গরম গরম অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি বাটিতে নিয়ে।
খেয়াল করুন চিকেনটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। যারা আমার কথাটা বিশ্বাস করতে পারবেন অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। যাকে খাওয়াবেন সে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আচ্ছা, পরিবেশনের সময় উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, এতে করে সুন্দর লাগবে এবং খেতেও মজা লাগবে। তারপর কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝে নেন কতটা সুন্দর হয়েছে চিকেন রোস্টের কালার। তো আপনারা সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে এভাবে চিকেন রোস্ট বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন সবাই।